বন্ধু শুনছেন 90.8 FM বেতার বিদ্যাসাগর, মেদিনীপুরের একমাত্র কমিউনিটি রেডিও চ্যানেল বেতার বিদ্যাসাগর। আপনার সঙ্গে, আপনার কথায়। কৃষি সংক্রান্ত নানান কথা, প্রশ্ন আপনার, উত্তর দেব আমরা। কৃষিক্ষেত্রের নানান খুঁটিনাটি তথ্য নিয়েই শুরু হচ্ছে আমাদের অনুষ্ঠান ম্যাটিক্স কৃষি পাঠশালা। স্বাস্থ্যকর মাটি, স্বাস্থ্য ভারত। প্রিয় কৃষক ভাই ও বোনেরা, ম্যাট্রিক্স ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যালস লিমিটেডের পক্ষ থেকে আমরা আপনাদের সকলকে উষ্ণ অভ্যর্থনা এবং শুভেচ্ছা জানাই। বন্ধুরা, ম্যাট্রিক্স ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যালস লিমিটেড পশ্চিমবঙ্গ রাজ্যের পূর্ব বর্ধমান জেলার পানাগড়ে অবস্থিত একটি ইউরিয়া উৎপাদনকারী সংস্থা। ম্যাট্রিক্স প্ল্যান্টটি পশ্চিমবঙ্গের প্রথম এবং একমাত্র ইউরিয়া কারখানা। আপনারা সবাই জেনে খুশি হবেন যে মাটি পরীক্ষার জন্য কোম্পানি কর্তৃক একটি ভ্রাম্যমাণ মৃত্তিকা পরীক্ষাগার স্থাপন করা হয়েছে, যা সমগ্র বাংলায় তার পরিষেবা প্রদান করে। এর পাশাপাশি কৃষকদের চাহিদা অনুযায়ী সংস্থার দ্বারা অন্যান্য নতুন পণ্য উপলব্ধ করা হয়, যার মাধ্যমে আপনারা সকলেই আপনাদের চাষে আরও বেশি ফলন এবং মুনাফা পেতে পারেন। নমস্কার বন্ধু, 90.8 বেতার বিদ্যাসাগরে স্বাগত জানাই। আমি আরজে সুমন আপনাদের সঙ্গে রয়েছি। আমরা ইতিমধ্যে আমাদের সঙ্গে পেয়েছি শ্রী পঙ্কজ কুমার ওঝা, জয়েন্ট ডিরেক্টর অফ এগ্রিকালচার পার্সোনাল ট্রেনিং, পূর্ব মেদিনীপুর, তমলুক। স্বাগত স্যার আমাদের স্টুডিওতে। নমস্কার। এখন আমাদের কাছে যে আলোচনার বিষয়টি থাকছে সেটি হচ্ছে মাটির অম্লত্ব ও তার শোধন। প্রথমেই স্যার এই প্রশ্নটা জাগছে যে মাটির অম্লত্ব বলতে আমরা কি বুঝি? হ্যাঁ, মাটির অম্লত্ব ব্যাপারটা আমরা সবচেয়ে প্রায় বিষয়টাকে নেগলেক্ট করি, কৃষকরাও অতটা বোঝেন না। দেখুন, আমরা জানি সার ব্যবহার আমরা করছি, জৈব সারও হয়তো ব্যবহার করছি, পেস্টিসাইড ব্যবহার করছি, কিন্তু এইগুলো কি করে ঠিকমতো কাজে লাগবে? আমি সার ব্যবহার করলাম, কিন্তু গাছ খেতে পারলো কি না, মাটিতে সেটা সহজলভ্য অবস্থায় এলো কিনা, সেটা কিন্তু আমরা জানতে পারছি না। সেইখানে এই অম্লত্ব খারত্বের গুরুত্ব। আমরা কি হচ্ছে, মাটি, আমরা খুব সোজা কথায় যদি বলি, মাটি টক হয়ে যাওয়া, মাটি ক্ষারীয় হয়ে যাওয়া, মানে এটাকে বোঝাতে হলে অনেক করে বোঝাতে হবে। এটা কেমিস্ট্রির টার্ম, তো পিএইচ বলে, নেগেটিভ লগারিদম অফ হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন। হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন মানেই হচ্ছে আমার অম্লত্ব বলবে। এটা হচ্ছে খারত্ব, তার উল্টোটা। এটা হচ্ছে ইংরেজিতে বলে পিএইচ, পিএইচ বলা হয়। এই পিএইচ এর একটা স্কেল আছে। কিরকম স্কেল? তার 1 থেকে শুরু করে আপ টু উপরের দিকে, তার মাঝখানে হচ্ছে 7 মানে হচ্ছে নিউট্রাল। 7 পিএইচ 7 মানে হচ্ছে নিউট্রাল, মানে হচ্ছে অম্লও নয় ক্ষারীয়ও নয়। তাহলে এটা এবারে কি করে যে ক্ষার না অম্ল থেকে, না, এটা একটু আগে বুঝে নিতে হবে যে কোনটা হলে বলবো অম্ল, কোনটা হলে বলবো ক্ষারীয়। খুব এর বিষয় যে আমাদের এলাকায় এই পশ্চিম মেদিনীপুরের যত মাটি সমস্তটাই আম্লিক, একটিও ক্ষারীয় নয়, পুরোটাই আম্লিক। আম্লিক হয়ে গেছে। তাই আম্লিকের স্কেলটা কিরকম বোঝার সুবিধার জন্য যে পিএইচ মান বলছি, তো আমি মাটি পরীক্ষা ছাড়া এই পিএইচ বোঝা যায় না। মাটি পরীক্ষা করতে হয়, মাটি পরীক্ষা ল্যাবরেটরিতে করলে এর পিএইচ মানটা বোঝা যায়। পিএইচ যদি 7 হয় তবে নিউট্রাল, অর্থাৎ আম্লিকও নয় আবার ক্ষারীয় নয়, টকও নয় আবার ক্ষারীয় নয়, মাঝামাঝি। 7 যত নিচে নামছি, অর্থাৎ 6, 5, 4, তত বেশি আম্লিক হচ্ছে, বোঝা যাচ্ছে। এবং 7 যত উপরে উঠছি তত বেশি এটা ক্ষারীয় হচ্ছে। কিন্তু আমাদের চাহিদার মধ্যে আমাদের মাটির পিএইচ যদি 6.5 থেকে 7.5 এর মধ্যে থাকে, আমাদের কোনো চিন্তার কারণ নেই। কিন্তু বর্তমানে যা অবস্থা, বেশিরভাগ মাটি আমি যদি পরীক্ষা করে দেখব পিএইচ 6 নিচে নেমে গেছে, তার মানে এটা আম্লিক। 6 নিচে নেমে যাওয়া মানে আম্লিক। তার ফলে নানান রকম সমস্যার দেখা দিচ্ছে। তো এটা আমরা চিনব কিভাবে যে মাটিটা অম্ল না ক্ষার?
মাটির পরীক্ষা ছাড়া আর বোঝার কোনো উপায় নেই, খালি চোখে আচ্ছা। দেখার উপায় নেই। কিন্তু এমনি একটা বোঝা যায় এক্সপিরিয়েন্স দিয়ে চাষির, যে সমস্ত কিছু দিচ্ছি কিন্তু কোনো কাজ হচ্ছে না। আচ্ছা। আমি খাবারের পরিমাণ প্রতি বছর বাড়িয়ে দিচ্ছি, নাইট্রোজেন, ফসফেট, পটাশ প্রতি বছর বাড়িয়ে দিচ্ছি, কিন্তু সেই তুলনায় ফলন আমি পাচ্ছি না। মানে আজ থেকে 50 বছর আগে যদি আমরা 1 কেজি নাইট্রোজেন, ফসফেট, পটাশ মিলিয়ে ব্যবহার করতাম, তা থেকে 15 কেজি খাবার পেতাম। মানে ফসল উৎপাদিত হতো, ধানের ক্ষেত্রেই যদি ধরি আর কি, খাদ্যশস্য। এখন দেখা যাচ্ছে সেই 1 কেজি ব্যবহার করে 4 থেকে 5 কেজিও পাচ্ছি না। মানে এফিসিয়েন্সি কতটা কমে গেছে। এই যে এফিসিয়েন্সি যে কমে গেছে সারের, তার অন্যতম প্রধান কারণ কিন্তু মাটির অম্লত্ব বা ক্ষারত্ব। আমাদের এলাকায় বেশিরভাগ মাটি হচ্ছে আম্লিক, এবং এটা বোঝার একমাত্র উপায় মাটি পরীক্ষা করে দেখা, মাটির স্যাম্পল নেওয়া, যেভাবে যে পদ্ধতিতে মাটির স্যাম্পল নিতে হয়। এমনি যে কোনো জায়গায় মাটি তুলে আমি ল্যাবরেটরিতে পাঠিয়ে দিলে সেটা ঠিক হলো না, তার একটা মাটি তোলার নির্দিষ্ট পদ্ধতি আছে। সেই পদ্ধতি মেনে যদি প্রত্যেকটা জেলাতে প্রায় আমাদের একটি করে মাটি পরীক্ষা কেন্দ্র আছে সরকারিভাবে, সেই সরকারি মাটি পরীক্ষা কেন্দ্রে আমি যদি স্যাম্পলটা পাঠিয়ে দিই, তাহলে তিনি টেস্ট করে অনেক কিছুর সঙ্গে আরেকটা বলতে পারবেন যে মাটির পিএইচ বা অম্লত্ব কতটা, সেটা সহজেই বোঝা যায়। যেহেতু এখানে লোকালিটিতে বলছেন বেশিরভাগটাই অম্লত্ব ভাবটা রয়েছে, তো সেক্ষেত্রে মাটিটা অম্ল হলে ক্ষতি কি? মাটি অম্ল হলে অনেক ক্ষতি। কারণটা হচ্ছে যে মাটি অম্ল হলে, ধরুন মাটিতে এমনিতে আমি যদি সার দিই বা না দিই, মাটিতে কিন্তু খাবার আছে, নাইট্রোজেনও আছে, ফসফেট আছে, পটাশ আছে, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, সালফার বা অনুখাদ্য যেগুলো জিঙ্ক, বোরন, মলিবডেনাম, এগুলো অটোমেটিক্যালি আছে, কম বেশি ফসলের দরকার, তাই আমরা আলাদা করে দিচ্ছি। এইবারে যে মাটি যদি অম্ল হয়ে যায় কি ক্ষতি? এই যে যেমন ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, মলিবডেনাম, এই 3টে খাদ্য পাওয়া যাবে না। অম্লিক হয়ে গেছে মানে মাটিতে থাকলেও সে গাছ আর খেতে পাচ্ছে না। মানে এবং ক্যালসিয়ামের অভাব হয়েছে, মলিবডেনামের অভাব দেখা দেবে, ম্যাগনেসিয়ামের অভাব দেখা দেবে। আবার কিছু কিছু অনুখাদ্য আছে, যে অনুখাদ্য কিন্তু যেহেতু অনু পরিমাণ লাগে, সেগুলো কোনো কারণে যদি বেশি হয়ে যায় গাছের পক্ষে সেটা বিষাক্ত। কম হলে অভাব তার লক্ষণ প্রকাশ পাবে, আবার বেশি হয়ে গেলে বিষাক্ত। যেমন তরকারিতে নুন যদি বেশি হয়ে যায়, সেটা তো খেতে পারবো না আমরা, তেমনি গাছে সেটা অনুখাদ্য যদি বেশি হয়ে যায়, এই যে মাটি যদি আম্লিক হয়ে যায়, জিঙ্ক, কপার, আয়রন, ম্যাঙ্গানিজ, এইগুলো কিন্তু এটা বেড়ে যায়, অ্যাভেলেবিলিটি বেড়ে যায়, মাটিতে অ্যাভেলেবিলিটি বেড়ে যায়, সেটা বিষাক্ত হতে পারে। আবার যেটা হয় যে মাটি আম্লিক হলে, অম্ল হলে গাছের শেকড় সহজে বাড়তে চায় না, শেকড়ের উপরে প্রভাব ফেলে, বাড়ে না, খুব সহজে বাড়ে না। কেন? মাটি আম্লিক, অ্যাসিড হয়ে গেছে। আমরা নর্মালি দেখতে পাই যে আমাদের অ্যাসিড হয়ে গেলে খাবার খাচ্ছি কিন্তু খাবারটা হজম হচ্ছে না, মানে কাজেই লাগছে না। সুতরাং ঠিক সেই ক্ষেত্রে মাটি যদি অম্ল হয়ে যায়, গাছে যতই সার ব্যবহার করি না কেন, সেই সারটা গাছ হজম করতে পারছে না। আরেকটা যেটা হয় যে আমরা জানি মাটিতে জীবাণু একটা বিরাট ভূমিকা পালন করে। আমরা যে সার দিই সেটা একটা গাছের খাবার। আমার বাড়িতে যদি চাল থাকে, আমি খেতে পারবো না চাল, কি করতে হবে? চালটাকে রান্না করে ভাত তৈরি করে তবে আমি খেতে পারবো, তার আগে খেতে পারবো না। ঠিক তেমনি মাটিতে সার দিলাম, গাছের তো আর দাঁত নেই যে চিবিয়ে খেয়ে নেবে। জীবাণু তো আমরা জানি ক্ষতিকারক, তো কিভাবে? না, সব জীবাণু ক্ষতিকারক নয়। যত ক্ষতিকারক জীবাণু আছে তার কয়েক গুণ বেশি আছে উপকারী জীবাণু। মাটিতে যদি জীবাণু না থাকে তাহলে যতই সার দেওয়া হোক না কেন, তাহলে সেটা গাছ খাওয়াতে পারবে না। অর্থাৎ সার দিলাম, সেই সারটা জলে গুলল, সেটাকে গাছের খাওয়ার উপযোগী করে দেওয়ার দায়িত্ব কিন্তু জীবাণুর। উপকারী ব্যাকটেরিয়া, উপকারী ফাঙ্গাস, উপকারী অ্যাক্টিনোমাইসেটিস, বহু রকম জীবাণু আছে মাটিতে যেগুলো উপকারী। আমরা বলা হয় যে 1 মুঠো মাটি যদি নেওয়া হয়, তাতে যদি 800 কোটি জীবাণু না থাকে, অর্থাৎ পৃথিবীর যা লোক সংখ্যা, তাহলে সেটা ভালো মাটি নয়। অর্থাৎ মাটিতে উপকারী জীবাণু থাকতে হবে। এই মাটি যদি আম্লিক হয়ে যায়, তাহলে এই উপকারী জীবাণুর কার্যকারিতা আস্তে আস্তে নষ্ট হয়ে যায়। তাহলে উপকারী জীবাণুর কার্যকারিতা নষ্ট হওয়া মানে সে কিন্তু গাছকে খাওয়াতে পারছে না। মাটিতে খাওয়ার আছে, গাছকে খাওয়াতে পারছে না। তাহলে মাটি অম্ল হয়ে গেলে এতগুলো এফেক্ট, শেকড় ভালো বাড়বে না, জীবাণু যেগুলো উপকারী জীবাণু যেগুলো মাটিতে আছে সেগুলো গাছকে খাবার দিতে পারবে না। কিছু কিছু খাওয়ার চূড়ান্ত অভাব দেখা দেবে, কিছু কিছু খাওয়ার এতটা সহজলভ্য হবে যে বিষক্রিয়া দেখা দেবে। সুতরাং মাটি আম্লিক হলে এতটাই ক্ষতি। আচ্ছা, তো এই যে মাটিটা অম্ল হচ্ছে, আমরা বলছেন যে অনেকটাই আমাদের লোকালিটিতে মাটিটা অম্ল
সেটা হচ্ছে কেন ক্ষতি বা অম্ল কেন, ক্ষার কেন আমরা জানলাম, তো এই মাটিটা অম্লটা হলো কিভাবে? এইখানে একটা প্রশ্ন, যে মাটি তো অম্ল আগে ছিল না। হুম আমি বলছি যে আমরা সবুজ বিপ্লবের আগে পর্যন্ত বা আমাদের স্বাধীনতার সময়টা, সেই সময় প্রায় সার ব্যবহার হতো না। সেই সময় মাটি কিন্তু আমার ঠিকই ছিল। বা ভারতবর্ষের কৃষি হচ্ছে 10,000 বছরের পুরনো বলা হয়। এই 10,000 বছরের এই লাস্ট 100 বছর ছাড়া তার আগে কোনো সমস্যাই কিন্তু দেখা যায়নি। কিন্তু সবুজ বিপ্লবের সময়ে আমরা এত পরিমাণ রাসায়নিক সার ব্যবহার করতে শিখেছি, জৈব সার ব্যবহার করতে শিখিনি, কমিয়ে দিয়েছি, প্রায় নীল, নেগেটিভের দিকে চলে গেছে। তার ফলে জৈব সারের কাজ হচ্ছে মাটির এই যে অম্লত্ব ক্ষারত্ব ব্যালেন্সটাকে রক্ষা করা। জৈব সার যদি মাটিতে উপযুক্ত পরিমাণ থাকে, ওই যে বললাম যে 5% অন্তত জৈব পদার্থ মাটিতে থাকতে হবে। মাটিতে জৈব পদার্থ বেশি হলে আম্লিক পদার্থ থাকলেও ও মাটিকে আম্লিক হতে দেবে না, অম্ল হতে দেবে না, ক্ষারীয় হতেও দেবে না, একটা ব্যালেন্স রক্ষা করবে। এটা হচ্ছে জৈব সারের একটা গুণাগুণ। তাহলে ভাবুন, আজ থেকে 50 বছর আগে আমরা যে জৈব সার ব্যবহার করতাম এখন করি না। তার বদলে কি করি? প্রচুর কেমিক্যাল ফার্টিলাইজার ব্যবহার করি। কেমিক্যাল ফার্টিলাইজার বেশিরভাগটাই আম্লিক, একটা দুটো ছাড়া বেশিরভাগটাই আম্লিক। আম্লিক মানে ওই ফার্টিলাইজারটা ব্যবহার করলে মাটি অম্ল হয়। সুতরাং কেমিক্যাল ফার্টিলাইজার কন্টিনিউয়াস ব্যবহার মাটির অম্লত্বের অন্যতম প্রধান কারণ। মাটির অম্লত্বের অন্যতম আরেকটি কারণ হলো জৈব পদার্থের ব্যবহার না করা, প্রায় না করা। এই দুটো মেন কারণ মাটি অম্ল হয়ে যায়। তো এক্ষেত্রে কি কার্যক্ষমতা কমে যাচ্ছে? অবশ্যই মাটির কার্যক্ষমতা একেবারেই তলানিতে ঠেকছে। প্রায় আমরা তো এখন সার দিয়েই যতটুকু সার দিচ্ছি ততটুকু বোধহয় প্রেসার দিয়ে ফলন পাচ্ছি, কিন্তু তাতে মাটির স্ট্রাকচার, মাটির পিএইচ আস্তে আস্তে এত নষ্ট হয়ে যাচ্ছে, মাটির জীবাণু এতভাবে নষ্ট হয়েছে। আগামী দিনে আমাদের আশঙ্কা, যদি এইভাবে চলতে থাকে জৈব পদার্থ না দিয়ে, তাহলে কিন্তু মাটি বন্ধা হবে। আশঙ্কা হয় যে রাজস্থানের মাটির মতো বন্ধা মাটি না আমাদের হয়ে যায়। সুতরাং মাটির অম্লত্ব বা ক্ষারত্ব বা আম্লিকের পেছনে একটা হিস্ট্রি লুকিয়ে আছে। সেই হিস্ট্রিটা হচ্ছে এইটা, যে জৈব পদার্থ না ব্যবহার করা, প্রচুর পরিমাণে বেহিসাবি রাসায়নিক সার ব্যবহার করা, এইটা হচ্ছে মূল কারণ। এটা নিয়ন্ত্রণ করব কিভাবে? এটা নিয়ন্ত্রণ করার অনেক উপায় আছে। প্রথম কথা হচ্ছে জৈব পদার্থ ফিরিয়ে আনতে হবেই। আমি ফসলের চাষ করছি, এখন তো অনেক ফসল একটা জমিতে, ধান করছি, ধানের পর সবজি করছি, বা কোনো কোনো ফসলে ধানের পর ধান, ধানের পর ধান, 3টে ফসলই ধান করছি। এটি একেবারেই গ্রহণযোগ্য নয়। আমার চাষের যে কোনো একটা ফসল অবশ্যই ডাল শস্য হতে হবে। ডাল শস্য কেন? ডাল শস্য চাষ করা মানে মাটিতে জৈব পদার্থ যুক্ত হয়। ডাল শস্য, ডালের পাতা ঝরে পড়লো, মাটিতে যুক্ত হলো, তাহলে ডাল শস্য হয়। আরেকটা হচ্ছে ধনচা চাষ। ধনচা চাষ, যে কোনো জৈব সার, অ্যাজোলা চাষ, ধনচা চাষে সব থেকে বেশি উপকার হয়। ধনচা এমন একটা জিনিস মাটিতে প্রচুর জৈব পদার্থ যুক্ত করে, সবুজ জৈব পদার্থ, এবং নাইট্রোজেন ফিক্সেশন করে, বাতাস থেকে নাইট্রোজেন। তাহলে ইউরিয়াও যুক্ত হলো, মানে মাটি উর্বর হলো, আর এদিকে হচ্ছে প্রচুর পরিমাণ জৈব পদার্থ যুক্ত হলো। আমি এটাও দেখেছি যে খুব আম্লিক মাটি বা খুব ক্ষারীয় মাটি, ফসল করা যাচ্ছে না। যখনই একবার ধনচা চাষ একটা ফসল করে দেওয়া হলো, তখন ওই ধনচাটা যখন ফসলের সঙ্গে মাড়িয়ে নেওয়া হলো, মাটি হঠাৎ করে চেঞ্জ। আমি মাটিতে পা দিলে বুঝতে পারবো যে মাটি যেন উর্বরতা বেড়ে গেছে। সুতরাং এই জৈব পদার্থ ব্যবহার ধনচা চাষ, যে কোনো চাষের ক্ষেত্রে ধনচাটা চাষ করে ধনচাটা চাষ করা হয়। ধনচা চাষ সেখানেই করা যাবে যেখানে জল, যেমন ধান চাষ করছি, আমন ধান আমরা লাগাচ্ছি কোন মাসে? জুন জুলাই এরকম মাসে, এরকম তো লাগাচ্ছি। কিন্তু তার আগে বিস্তীর্ণ সময় মাঠটা একটু ফাঁকা পড়ে থাকে। তাহলে আমি প্রাক বর্ষার বৃষ্টিকে কাজে লাগিয়ে আমি যদি ধনচা বুনে দিই, সেই ধনচা মানে লাঙল আগে যদি করা থাকে, বোরো ধান কাটার পরে লাঙল করে ফেলে রেখে দিলাম, প্রাক বৃষ্টি যখন কালবৈশাখীর বৃষ্টি টিষ্টি হলো, তখন ধনচা বুনে দিলাম। ধনচার বীজ বিঘে প্রতি 4 কেজি করে ধনচার বীজ বুনে দিলাম। ধনচার বীজটা যখন বড় হবে, এই 1 কোমর মতো হবে, তখন সবুজ একেবারে। এবারে যখন আমি লাঙল দিতে যাচ্ছি, জমি তৈরি করতে যাচ্ছি, তখন ওই সবুজ সারটাকে, সবুজ ধনচা গাছটাকে ডাইরেক্টলি পাওয়ার টিলার দিয়ে মাড়িয়ে দেওয়া। মাড়িয়ে দিলে কি হচ্ছে, অটোমেটিক, যেহেতু খুব নরম সবুজ গাছ, একটা খুব সহজে পচে যায়, এবং ওটা জৈব মাত্রাটা বাড়িয়ে দিচ্ছে। যে কোনো ফসলে এইটা কিন্তু খুব এফেক্টিভ।
অম্লত্ব হোক মাটির, আর ওটা ডিউরেশনটাও বেশিক্ষণ লাগে বেশি না, নয়, 1.5 মাস থেকে 2 মাস, এর বেশি 1.5 মাস মানে ওই চাষ কাটার পর ফসলের পর যে গ্যাপটা থাকে ওটা ওই গ্যাপটাকে কাজে লাগিয়ে আমি সহজে ব্যবহার করতে পারি এবং সেক্ষেত্রে হয়ে যেতে পারে। সুতরাং ধনচা চাষ আর হচ্ছে আমি সবসময় একটা করবো। আরেকটা হচ্ছে বললাম যে কোনো একটা ফসল ডাল শস্য হতে হবে। ডাল শস্য হলে অটোমেটিক জমিটা আমার উর্বর হচ্ছে। আর যেহেতু ডাল শস্যে প্রচুর, ধরুন কলাই চাষ করেছি, প্রচুর গাছ, সেই কলাইটাকে সুটিটা তুলে নেওয়ার পরে গাছটাকে যদি ওর সঙ্গেই মাড়িয়ে দিতে পারি, জমির সঙ্গে মিশিয়ে দিতে পারি, অটোমেটিক অনেক জৈব পদার্থ কিন্তু যুক্ত হলো। আমাকে মাথায় রাখতে হবে যে কোনো উপায়ে জমিতে জৈব সার যুক্ত হতে পারে। তাতে সর্ষের খোল হতে পারে, তাতে বাদামের খোল হতে পারে, যে কোনো রকম খোল বাজারে পাওয়া যায়, বা ভার্মি কম্পোস্ট বা কেঁচো সার হতে পারে, এরকম অ্যাজোলা চাষ করে সেটা হতে পারে, বা ধনচে সবুজ সার এটা চাষ করে, ডাল শস্য চাষ করে হতে পারে। মাথায় রাখতে হবে আমাকে এনিহাও জৈব পদার্থ মাটিতে যোগ করতে হবে, তাহলে আমার অম্লত্ব হবে না, মাটি অম্ল হয়ে যাবে না, মাটি একটা নির্দিষ্ট নিউট্রাল থাকবে সবসময়। এইটা বন্ধু শুনছেন 90.8 FM বেতার বিদ্যাসাগর, মেদিনীপুরের একমাত্র কমিউনিটি রেডিও চ্যানেল বেতার বিদ্যাসাগর, আপনার সঙ্গে আপনার কথায়। স্বাস্থ্যকর মাটি, স্বাস্থ্য ভারত। প্রিয় কৃষক ভাই ও বোনেরা, ম্যাট্রিক্স ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যালস লিমিটেডের পক্ষ থেকে আমরা আপনাদের সকলকে উষ্ণ অভ্যর্থনা এবং শুভেচ্ছা জানাই। বন্ধুরা, ম্যাট্রিক্স ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যালস লিমিটেড পশ্চিমবঙ্গ রাজ্যের পূর্ব বর্ধমান জেলার পানাগড়ে অবস্থিত একটি ইউরিয়া উৎপাদনকারী সংস্থা। ম্যাট্রিক্স প্ল্যান্টটি পশ্চিমবঙ্গের প্রথম এবং একমাত্র ইউরিয়া কারখানা। আপনারা সবাই জেনে খুশি হবেন যে মাটি পরীক্ষার জন্য কোম্পানি কর্তৃক একটি ভ্রাম্যমাণ মৃত্তিকা পরীক্ষাগার স্থাপন করা হয়েছে, যা সমগ্র বাংলায় তার পরিষেবা প্রদান করে। এর পাশাপাশি কৃষকদের চাহিদা অনুযায়ী সংস্থার দ্বারা অন্যান্য নতুন পণ্য উপলব্ধ করা হয়, যার মাধ্যমে আপনারা সকলেই আপনাদের চাষে আরও বেশি ফলন এবং মুনাফা পেতে পারেন। কৃষি সংক্রান্ত নানান কথা, প্রশ্ন আপনার, উত্তর দেব আমরা। কৃষিক্ষেত্রের নানান খুঁটিনাটি তথ্য নিয়ে আমাদের অনুষ্ঠান ম্যাট্রিক্স কৃষি পাঠশালা। এর একমাত্র মাটি অম্ল হলে হয়েছে মানে ক্যালসিয়ামের অভাব। আমি একটু আগে বলেছি ক্যালসিয়ামের অভাব, ম্যাগনেসিয়ামের অভাব, এগুলো অভাব। তাহলে কি হবে? মাটির এই অম্লত্ব দূর করার জন্য আমরা এই জন্য বলি, বোঝার সুবিধার জন্য, মাটি শোধন করার জন্য, শোধন মানে অম্লত্ব শোধন করার জন্য একটাই পন্থা, যে চুন ব্যবহার। আমরা যে চুনটা, পাথুরে চুন যেটা বাজারে পাওয়া যায়, সেই চুনটার ব্যবহার, বা বেসিক স্ল্যাগ, কারখানায় যেটা বেসিক স্ল্যাগ পাওয়া যায়, সেই বেসিক স্ল্যাগ, যে কোনো ছাই, এগুলো ব্যবহার করলে মাটির অম্লত্ব শোধন করা যায়। কিন্তু কেমিক্যাল উপায়ে যদি অম্লত্ব শোধন করতে হয়, চুন হচ্ছে একটা বেস্ট। চুন কিন্তু একেবারে যে খুব রাসায়নিক এই ব্যাপারটা নয়, চুনটা তো একেবারে মানে ন্যাচারাল উপায়ে পাওয়া, এবং চুনে মেনলি কি থাকে? ক্যালসিয়াম থাকে। ক্যালসিয়াম হচ্ছে একটা ক্ষারীয় পদার্থ, তার মানে আস্তে আস্তে তার পিএইচটাকে বাড়িয়ে দেবে। হয়তো আমার 6 হয়ে গেছে আস্তে আস্তে। সুতরাং চুন ব্যবহার, বেসিক স্ল্যাগ ব্যবহার, ছাই ব্যবহার, এগুলো ব্যবহার করে আমি আমার, বা জৈব সারের ব্যবহার করে আমি মাটির অম্লত্বকে শোধন করতে পারি। তো যেমন বললেন যে ধনচে গাছ বা যে কোনো চাষ করে আমরা জৈবিক পদ্ধতিতে ওর নাইট্রোজেনের মাত্রাটা বাড়িয়ে মাটির যে পিএইচ পরিমাণটা ভালো হয়, তো এক্ষেত্রে চুন ব্যবহার করা এটা তো একটা এক্সট্রা খরচের মতো হচ্ছে, তো চাষি কেন এরকম এক্সট্রা খরচ করতে হবে? এবারে তার আগে একটু জানতে হবে যে কতটা চুন আমি ব্যবহার করব। হ্যাঁ, চুনটা কতটা ব্যবহার করব, কখন ব্যবহার করব, কিভাবে ব্যবহার করব, এটা কিন্তু ইম্পর্টেন্ট। প্রথম কথা জানতে হবে যে চুন যখন খুশি ব্যবহার করা যাবে না। কেন? এটা হচ্ছে বহুত দিন ধরে একটা কেমিক্যাল রিয়াকশান, পিএইচ কমে গেছে মানে অনেক দিন ধরে একটা কেমিক্যাল রিয়াকশান হয়েছে। তাহলে ওকে কমাতে হলে তাকে কেমিক্যাল রিয়াকশন, রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে কমাতে হয়। আমরা ভাবলাম যে অম্লত্ব বেড়ে গেছে, যে কোনো ভাবে চুন দিয়ে দেই, না, সেটা করা যাবে না। সেটা হিতে বিপরীত হতে পারে। আচ্ছা, হিতে বিপরীত, ধরুন ধান ফসল আছে, আমি চুন দিয়ে দিলাম, গাছ মরে যেতে পারে। আচ্ছা, সুতরাং আমাকে সবসময় খেয়াল রাখতে হবে যে গাছ লাগানোর, রোপা করার বা ধান বোনার
অন্তত 1 মাস আগে আমাকে চুনটা দিতে হবে, আচ্ছা অন্তত 1 মাস আগে। আচ্ছা কতটা দেব? আমাদের এতে বলছে যে অন্তত প্রতি ডিসমেল বা প্রতি শতকে 2 কেজি চুন ব্যবহার করতে হবে। কোন চুন? পাথুরে চুন। আচ্ছা মানে বাজারে অনেক রকম চুন পাওয়া যায়, কৃষি চুন, অনেক দামি, সেগুলো দরকার নাই। নর্মালি 1 কেজি চুনের দাম বাজারে, একদম পাথুরে চুনটার বাজারে দাম হচ্ছে প্রায় গড়ে 8 থেকে 10 টাকা কেজি। তো সুতরাং আমার 1 একর জমি, মানে আমি বলি 1 ডিসমেলে যদি 2 কেজি ব্যবহার করি, তাহলে 1 একর জমি মানে 100 শতক, 100 শতকে 200 কেজি চুন ব্যবহার করছি। আচ্ছা এইটা হচ্ছে ডোজ, মোটামুটি এইটা মিনিমাম দিতে হবে। এবারে 1 বছর ধরুন এবছর আমি সুযোগ পেলাম, চুন দিলাম, সামনের বছর আর দেওয়ার দরকার নেই। আচ্ছা 1 বছর চুন দেওয়া মানে আমি 2 বছর 3 বছর নিশ্চিন্তে চাষবাস করতে পারি। আচ্ছা তাহলে চুনটা দিতে হবে কখন? অন্তত ফসল বোনার 1 মাস আগে। এবারে 1 মাস আগে শুধু জমিতে ছিটিয়ে দিলেই হলো না, খালি জমি লাঙল করা থাকলে খুব ভালো। চুন ছিটিয়ে দেওয়ার পরে জমিতে এই শতকে 2 কেজি করে চুনটা ছিটিয়ে দিলাম, ছিটিয়ে দেওয়ার পর লাঙল করে দিতে হবে। লাঙল করে দেওয়ার অর্থ কি? মাটির সঙ্গে ভালো করে মেশানো। কেন? চুনটা কি লিকুইড ছড়াবে না না না, ডাস্ট? পাউডার, তো ডাস্ট, পাউডার। হ্যাঁ, পাথুরে চুন। পাথুরে চুনে এমনি একটু ময়েশ্চার বা জল পেলে ও একদম গুঁড়ো হয়ে যায়, আচ্ছা ধুলোর মতো হয়ে যায়। হ্যাঁ। সুতরাং সেটাকে ছিটিয়ে দেওয়া হলো। ছিটিয়ে দিয়ে আমার উদ্দেশ্য হচ্ছে যে এক জায়গায় পড়ে থাকলে তো হবে না, ওকে মাটির কণায় কণায় পৌঁছতে হবে, তাহলে মাটির সঙ্গে মেশাতে হবে। তাহলে লাঙল করে মাটির সঙ্গে মিশিয়ে দিলাম। তারপর যদি বৃষ্টি পেয়ে যায়, অটোমেটিক মাটি ভেজা থাকবে, রিয়াকশান হবে, 1 মাসের মধ্যেই তার যা রিয়াকশান হওয়ার হয়ে যাবে। আচ্ছা যদি দেখি বৃষ্টি নেই, তখন আমাকে একটা জলসেচ দিতে হবে। অর্থাৎ 3টে শর্ত মানতে হবে। এক হচ্ছে মাটি ভেজা থাকতে হবে, দ্বিতীয় হচ্ছে ফসল লাগানোর অন্তত 1 মাস আগে আমাকে প্রয়োগ করতে হবে, মাটির সঙ্গে ভালো করে মেশাতে হবে। আচ্ছা এই 3টে জিনিস কৃষককে খেয়াল রাখতে হবে। আচ্ছা এই 3টে জিনিস যদি নিয়ম মানি, তাহলে দেখব যে খুব ভালো কাজ দিয়েছে চুন ব্যবহারটা, এবং পিএইচ আস্তে আস্তে তার একটা নর্মাল পজিশনে এসেছে। এটা হচ্ছে চুন ব্যবহারের নিয়ম। আর আপনি যেটা বলছিলেন কি জানো, যে একটা এক্সট্রা কস্ট, ঠিকই এক্সট্রা কস্ট, কিন্তু একটা জিনিস ভাবতে হবে, আমি সার কত টাকার ব্যবহার করছি। আচ্ছা অনেক টাকা সার ব্যবহার করছি, তুলনায় অনেকটা কিন্তু আমি সার দিলাম 100 কেজি সার দিলাম, 80 কেজি খেতে পারলো না, তাহলে তো 80 কেজি অপচয় হলো। কিন্তু সেখানে কেন অপচয় হলো? মাটি আমলিক বলে আচ্ছা অপচয় হলো। তাহলে আমি যদি মাটির অম্লত্বটা শোধন করে দিই, যেখানে 100 কেজি সার ব্যবহার করে 80 কেজির অপচয় হচ্ছিল, সেটা তো এখন 50 কেজিতে অপচয় হলো, 50 কেজি খেতে পারলো, তাহলে আমার এফিসিয়েন্সিটা অনেক বাড়লো। সেই ক্ষেত্রে কিন্তু সেই দিক থেকে দেখলে, বা এই যে জীবাণুর কথা মনে রেখে, বা মাটির অনুখাদ্যের অ্যাভেলেবিলিটির কথা মনে রাখলে কিন্তু এদিক থেকে খুব লাভবান। কিন্তু আমরা সবসময় বলি যে কৃষককে, ধরুন আপনি 1 একরে 5,000 টাকার সার ব্যবহার করেন, আপনি 4,000 টাকার সার ব্যবহার করুন, কম সার ব্যবহার করুন, 1,000 টাকা রেখে দিন চুনের জন্য, ওটাও একটা সারই। আমি চুনটা ব্যবহার করলাম, চুনটা ব্যবহার করলে কি হবে? আমার মাটির অম্লত্ব শোধন হবে। মাটির অম্লত্ব যখনই শোধন হলো, তাহলে আমি যখন ইউরিয়া, ফসফেট, পটাশ বা অন্যান্য অনুখাদ্য দিচ্ছি, সেটা গাছ বেশি মাত্রায় গ্রহণ করতে পারলো, রোগ কম হলো, পোকা কম হলো, অম্লত্ব যখনই কমলো, তখন গাছ ভালো খাবার পাচ্ছে। গাছ ভালো খাবার পাচ্ছে মানে গাছের রোগ কম হবে, উর্বর বেশি হবে, গাছের স্ট্রং হবে, গাছের পোকার আক্রমণ হবে না। তাহলে আমি লাভটা পাচ্ছি অন্য দিক থেকে। সুতরাং একদম এই হিসাবে যদি ব্যবহার করি, যে আমার একরে 200 কেজি চুন 2,000 টাকা খরচা, আমি যদি খরচা করি, তাহলে আমার তো লাভ হলো না। না, কিন্তু আমি কিন্তু দেখুন 3 বছরে মোটে 2,000 টাকা খরচা করছি। আচ্ছা, তাহলে আমি সেইটাকে সারের ব্যবহার একটু কমিয়ে দিই। সেই বদলে আমরা জৈব সারের ক্ষেত্রে বলি, রাসায়নিক সার ব্যবহার একটু কমিয়ে দিন, কমিয়ে দিয়ে একটু জৈব সার ব্যবহার করুন, তাহলে আপনার অম্লত্ব কমে গেল, তাহলে ফার্টিলাইজার ইউজ এফিসিয়েন্সিটা ভালো হলো। আবার আরেকটা ইদানিং সকলেই আমরা করছি, যে কিছু দেশীয় ধান চাষ করাটা খুব দেশীয় ধান। আমরা আজকাল খুব হাইব্রিড ধান চাষ করছি, চকচকে চালটা আমি খাবো। দেশীয় ধান নামটার পেছনে কোনো কি রহস্য রয়েছে? মানে যে কোনো ধরুন আমরা তো ভাবি যে ধানের বিভিন্ন টাইপস হয়, আমরা বলি অমুক এলাকার ধান, অমুক ধান, লাল ধান, তো দেশীয় ধান এরকম? দেশীয় ধান মানে যে এলাকাটায় যে ধান অনেক দিন থেকে আছে, মানে সেই পরিবেশের সঙ্গে, সেই মাটির সঙ্গে, সেই মানে ওই টাইপসের ধানটাই চাষ হয়ে আসছে। হ্যাঁ, ওইটাই দাম। আগে পুরোনো দিনে যে ধানগুলো লোকাল ভ্যারাইটি আমরা যাকে বলি, আচ্ছা, লোকালি ওইটা চাষ হতো। তার কি, তার হচ্ছে মাটি থেকে খাওয়ার নেওয়ার ক্ষমতাটাই আলাদা। এই রিসেন্টলি প্রমাণিত হয়েছে যে দেশি ধান যদি চাষ করি,
এখন আর্সেনিক দূষণ আমরা দেখতে পাচ্ছি। মানে আমি ধান খাচ্ছি, সেই ধানে আর্সেনিক, চাল খাচ্ছি, চালে আর্সেনিক মেশানো আছে। আর্সেনিক হচ্ছে একটা বিষ। সেই একই জমিতে যখন আমি দেশীয় ধান চাষ করছি, দেখা যাচ্ছে আর্সেনিক পরিমাণ নেই। আচ্ছা, সেই ধানটা নিয়ে এসে আমি অন্য কোথাও চাষ করতে পারি? লোকাল ভ্যারাইটি হ্যাঁ, আমাদের এখানে চাষ হতো তো দেশীয় ধান, সেগুলো হারিয়ে গেছে। আচ্ছা সেইগুলো আমি চাষ করব। আচ্ছা, সেই ধানগুলো পুরোনো দিনে সেগুলো সারও লাগে না বেশি। তাহলে যেটায় সার কম লাগে অথচ ভালো পুষ্টি দেয়, সেই সমস্ত চাষ করলে কি হবে? অটোমেটিক রাসায়নিক সার ব্যবহার কমবে। রাসায়নিক সার ব্যবহার কম মানে মাটির অম্লত্ব ঠিক থাকবে। ও স্পেশালিটিটা কি যে এত কম খরচ হয় বা এত রাসায়নিক ব্যবহার করতে হয়? রাসায়নিক ব্যবহার ও সহ্য করতে পারে না। ওর হচ্ছে মাটিতে যা আছে আচ্ছা, সেইটা নিয়েই সে বড় হয়, সেটাই নিয়ম। তাকে যদি বেশি খাবার দাও ঢলে পড়ে যাবে, আচ্ছা, সে বেশি খাবার সহ্য করতে পারে না। আচ্ছা, তাহলে বেশি রাসায়নিক কম দিচ্ছি মানেই মাটির উন্নতি হচ্ছে, এইটা মনে রাখতে হবে। আচ্ছা, রাসায়নিক ব্যবহার কম করছি মানে মাটির উন্নতি হচ্ছে। আচ্ছা, জৈবের ব্যবহারটা আস্তে আস্তে বাড়ছে। জৈবিক এক্ষেত্রে তো আমাদের এখানে তো মাটিতে আমরা অম্লর ভাগ এমনিতেই বেশি, তো সেক্ষেত্রে এখানে কি ওই ধানটা চাষ করতে পারবো? হ্যাঁ, দেশীয় ধানের একটা সুবিধা হচ্ছে সে দুর্যোগ পরিস্থিতিতেও ভালো কাজ করতে পারে। আচ্ছা, কিন্তু এই যে মানে বলে না ব্রয়লার মুরগি আর দেশীয় মুরগি, আচ্ছা, ব্রয়লার মুরগি যে একটুতেই নেতিয়ে পড়ে, আর হচ্ছে এটা হচ্ছে দেশীয় মানে হচ্ছে প্রকৃতির সঙ্গে সামঞ্জস্য করে নিতে পারে। সুতরাং এটা পারে না। ওই জন্য এখন দেশীয় ধান প্রযুক্তির উপরে আচ্ছা অনেক জোর দেওয়া হয়েছে। এবং এই যে অর্গানিক ম্যাটার বা জৈব সারের ব্যবহার, এটাও একটা দেশীয় প্রযুক্তিই বটে। আগে কিন্তু তাই করতেন আমাদের ফার্টিলাইজার ইউজ করা হতো না। আগে বলা হতো আমাদের এখন ওই চাষটার নাম দেওয়া হয়েছে ঋষি কৃষি। আচ্ছা, ঋষি কৃষি মানে ঋষিরা, আমাদের ঋষিরা আগে তারা চাষও করতেন, বেদ পাঠও করতেন। আচ্ছা, তা সুতরাং ওই যে চাষ যখন করছেন তারা কিন্তু অর্গানিক উপায়ে করছে, কখনোই কেমিক্যাল ব্যবহার করেন। তার ফলে তাদের কোনো সমস্যাই হয়নি মাটি নিয়ে। মাটিকে তারা সোনা বলতেন, মাটিকে তারা মা বলতেন। তো তেমনি আমাদের সেই প্রথায় যদি ফিরে যাই, তাহলে এই অম্লত্বই বলুন বা পেস্টিসাইডের এফেক্ট বলুন, রাসায়নিক সার বলুন, সব দিক থেকে আমরা কিন্তু খুব লাভবান হব। আচ্ছা, তো সেই গুরুকুল শিক্ষার প্রসেসে আমরা আবার ফিরে যাচ্ছি, যেখানে সে আগে দেশীয় পদ্ধতিতে বেশি রাসায়নিক না ব্যবহার করে চাষ করা হতো। আপনি বলছেন যে সেই টাইপসের ধানটাই যদি এখানে নিয়ে আসে করা হয়, অবশ্যই তার গুণগত মান ভালো হবে। অবশ্যই ভালো হবে। তবে এখানে একটু স্মরণ রাখা দরকার, সবটাই জৈব প্রথায়, সবটাই দেশীয় প্রথায় চাষ করতে পারবো না। আমি কিছু কিছু করে এগিয়ে যাই। হ্যাঁ, কিছু কিছু করে। আমার বাড়ির 5 জন মেম্বার, আমি 5 জনের জন্য যেটুকু চাল সেটা যদি দেশীয় হয়, যেটুকু সবজি সেটা যদি দেশীয় হয়, ধীরে ধীরে আমাদের সামঞ্জস্য ধীরে ধীরে যেতে হবে, ধীরে ধীরে যেতে হবে। জৈব সার আমি একসঙ্গে অনেক ব্যবহার করতে পারবো না, পাবো না। আচ্ছা, একটু একটু ব্যবহার করতে শিখি, তাহলে তো আস্তে আস্তে বাড়বে। সুতরাং এইভাবেই আমার কৃষিকে পুনরুদ্ধার করা সম্ভব, আমার মাটির স্বাস্থ্য বজায় রাখা সম্ভব, মাটির অম্লত্ব ঠিক রাখা সম্ভব। আচ্ছা, এই মাটির এই অম্লত্বটা যে বললেন যে টেস্ট করা যায়, এটা কি মানে শোধনাগারটা টেস্ট করা যায় কোথায়? মাটি পরীক্ষা কেন্দ্র প্রাইভেটলিও আছে, বিভিন্ন কোম্পানি, সার কোম্পানিগুলোর যা নিজস্ব ল্যাবরেটরি। মানে একটা আমাদের গ্রামীণ কৃষক বন্ধু কিভাবে টেস্ট করবে? যদি গ্রামীণ কৃষক বন্ধু কি করবেন, আগে আমাদের প্রত্যেকটা ব্লকে একটি করে কৃষি অফিস আছে। আচ্ছা, তাতে সহ কৃষি অধিকর্তা প্রত্যেকটি ব্লকে একজন অফিসার আছেন, তার কাছে যেতে হবে। তিনি একটি ফর্ম দেবেন, সেই ফর্মে লেখা আছে যে কি কি তথ্য তাকে দিতে হবে। আচ্ছা, সেই ফর্মটি ফিল আপ করতে হবে। আচ্ছা, আর তারপর তিনি বলে দেবেন মাটিটা কিভাবে নেবেন, কোনখান থেকে নেবেন, কিভাবে মেশাবেন, কতটা গভীরতা থেকে নেবেন, সেটা বলে দেবেন। আচ্ছা, সেই পদ্ধতিটা জেনে মাটি তুলে ছায়ায় শুকিয়ে 500 গ্রাম মাটি, সেটাকে ভালো করে মিশিয়ে 500 গ্রাম মাটি গুঁড়ো করে একটা পলিথিনের প্যাকেটে করে ওই তথ্যটা মধ্যে যে কাগজটা দিয়েছেন, তথ্যের কাগজ, ওইটা সহ সেই এডিও অফিসে জমা দিলে তিনি পাঠিয়ে দেবেন আমাদের মাটি পরীক্ষাগার কেন্দ্রে, অথবা আমাদের মেদিনীপুরের কৃষি ভবন আবাসে একটি মাটি পরীক্ষা কেন্দ্র আছে। ওই মাটি পরীক্ষা কেন্দ্রে আপনি যদি জমা দিয়ে আসেন, তাহলে তিনি টেস্ট করবেন, তার পিএইচ এর মাত্রা, তার পিএইচ শুধু নয়, তার অনেক কিছু বলতে পারবেন। তাতে নাইট্রোজেন আমার মাটিতে কতটা আছে, ফসফেট কতটা আছে, পটাশ কতটা আছে, মাটির লবণের পরিমাণ কতটা আছে, সেটাও জানতে পারবো। লবণের পরিমাণের উপরেও অনেক কিছু নির্ভর করে। আরেকটা জানতে পারবো ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি, সেটাও কতটা, মানে কত খাবার আছে কিন্তু সহজলভ্য অবস্থায় আছে কিনা, সেটাও জানতে পারবো। সঙ্গে সঙ্গে জানতে পারবো মাটির পিএইচ বা অম্লত্ব কতটা আছে, সেই অনুযায়ী আমাদের ব্যবস্থা নিতে হবে। এবং একবার মাটি পরীক্ষা করলে আমাকে অন্তত 3-4 বছর ওইভাবে যদি মানে চুন ব্যবহার করি, তাহলে আমি নিশ্চিন্ত হতে পারি। বারে বারেও মাটি পরীক্ষা করার খুব একটা প্রয়োজন, কীটনাশক রাসায়নিক প্রয়োজন হয় না। ঠিক। আচ্ছা,
তো সব ক্ষেত্রেই দেখা যাচ্ছে এই জৈবিক সার বা বায়ো ফার্টিলাইজারের ভূমিকা কিন্তু অনেকখানি। ধন্যবাদ। নমস্কার।